আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের আলোচ্য টপিকস হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী আসলে কাদের জন্য কাজে লাগবে আমাদের? এটা হচ্ছে বিবিএ ফ্যাকাল্টিতে যারা আছে তাদের জন্য, এরপরে হচ্ছে বিকম, এমকম, এরপরে হচ্ছে এইচএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য। তো তোমরা যারা ক্লাস করছো তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দাও দ্রুত। দ্রুত মেনশন করে দাও, আমাদের ক্লাস এখনই শুরু হবে। আর একটা বিষয় হচ্ছে যে ক্লাসগুলো আসলে তোমাদের উদ্দেশ্যেই নেয়া। এখন তোমাদের যেহেতু তোমাদের উদ্দেশ্যেই নেয়া, কিন্তু দেখা যায় যে তোমরা শেয়ার করো না, কমেন্ট করো না, এবং এখানে ক্লাস করে এরকম মানুষজনের সংখ্যা অনেক কম। সাউন্ড এবং বোর্ড নিয়ে কোনো কমপ্লেইন থাকলে কমেন্ট করে জানাতে পারো। সাউন্ড এবং বোর্ড নিয়ে কোনো কমপ্লেইন থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরা টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে যে আজকে ওয়াইফাই এর সমস্যা, যার কারণে ফোন নেট দিয়ে চালানো হচ্ছে, একটু নেট সমস্যা হতে পারে। তো তোমরা দ্রুত জয়েন করো, আমরা এখনই ক্লাস শুরু করে ফেলবো। দ্রুত জয়েন করো, দ্রুত জয়েন করো, আমরা এখনই ক্লাস শুরু করে ফেলবো। আমাদের আজকের আলোচ্য টপিকস এর নাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এখান থেকে 2021 সালে একটা কোশ্চিন ছিল এবং কোশ্চিন আসে। নগদ প্রবাহ বিবরণী থেকে অ্যাডমিশন টেস্টেও কোশ্চিন আসে। আর অনার্সের ক্ষেত্রে তো, বিবিএ অনার্সের ক্ষেত্রে তো দেখা যায় যে 10 মার্কস করে আসেই। এজন্য টপিকসটি হচ্ছে সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যত দ্রুত সম্ভব ক্লাসে জয়েন করে ফেলো, আমরা এখনই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে নেট প্রবলেম হওয়াটা স্বাভাবিক। ফোনের নেট দিয়ে চালানো হচ্ছে, ক্লাস চালানো হচ্ছে, যার কারণে নেট প্রবলেম হতে পারে। ওয়াইফাই বিকেল থেকে নাই। আমরা একটু আগে অফিসে ফোন করে জানতে পারলাম যে ওদের গ্রিডে কোথায় আগুন লেগে গেছে, যার কারণে আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সলভ হবে না বিষয়টা। যেহেতু ফোনের নেট দিয়ে চালানো, যার কারণে একটু নেট প্রবলেম হতে পারে। আমরা সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা ক্লাস শুরু করি। দেখো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মানে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। হিসাব বিজ্ঞানে হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে নগদান ভিত্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে বকেয়া পদ্ধতি। নগদান ভিত্তিক পদ্ধতি এবং বকেয়া ভিত্তিক পদ্ধতি। এই বকেয়া ভিত্তিক পদ্ধতিকে গ্যাপ সমর্থন করে, কিন্তু নগদান ভিত্তিক পদ্ধতিতে গ্যাপ সমর্থন করে না। গ্যাপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস,
জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তো নগদান ভিত্তিক পদ্ধতিকে গ্যাপ সমর্থন করে না, কারণ হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে প্রাচীন পদ্ধতি। তাহলে প্রাচীন পদ্ধতি হওয়ার কারণে, এবং এখানে শুধুমাত্র নগদ লেনদেন অন্তর্ভুক্ত হয়, অনলি ক্যাশ আইটেম। তো শুধুমাত্র নগদ লেনদেন অন্তর্ভুক্ত হয়, কিন্তু বকেয়া ভিত্তিক পদ্ধতিতে ক্যাশ আইটেম এবং নন ক্যাশ আইটেম এবং বকেয়া যত আইটেম গুলো আছে সবগুলো আইটেম অন্তর্ভুক্ত হয়। এখানে এটা বকেয়া ভিত্তিক পদ্ধতিতে নগদ লেনদেনও অন্তর্ভুক্ত হয়, ধারে লেনদেনও অন্তর্ভুক্ত হয়, বকেয়া লেনদেনও অন্তর্ভুক্ত হয়। এই বকেয়া ভিত্তিক পদ্ধতিকে বলা হয় আধুনিক পদ্ধতি, এবং এই পদ্ধতিকে গ্যাপ সমর্থন করে। আর নগদান ভিত্তিক পদ্ধতি হচ্ছে প্রাচীন পদ্ধতি, এবং এই পদ্ধতিকে গ্যাপ সমর্থন করে না। তো এই আলোচনা করার কারণ হলো, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বা টপিকস এর নাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমাদের টপিকস এর নাম কি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তার মানে এখানে কোন সমস্ত লেনদেন অন্তর্ভুক্ত হবে? নগদ সংক্রান্ত লেনদেন, নগদ গ্রহণ এবং নগদ প্রদান। এইরকম নগদ সংক্রান্ত যত ধরনের লেনদেন আছে সবগুলো নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। মনে রাখতে হবে যে নগদ সংক্রান্ত লেনদেন ব্যতীত অন্য লেনদেনগুলো এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে নগদান ভিত্তিক পদ্ধতিতে আমরা কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব? নগদ সংক্রান্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত করব। নগদ প্রবাহ বিবরণীতে আমাদের পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা পদ্ধতি? নগদ প্রবাহ বিবরণীর পদ্ধতি হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে পরোক্ষ পদ্ধতি, ডিরেক্ট মেথড, আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। তো পরীক্ষায় বেশি আসে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন বেশি আসতে হচ্ছে পরোক্ষ পদ্ধতি থেকে। পরীক্ষায় বেশি আসে, এবং আমরা যখন লিখিত কোশ্চিন গুলো আনসার করি, অর্থাৎ 10 মার্কস বা 4 মার্কসের জন্য কোশ্চিন আনসার করি, আই মিন বিবিএর ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে ইনডিরেক্ট মেথডটা বেশি আসে, পরোক্ষ পদ্ধতিটা বেশি আসে, প্রত্যক্ষ পদ্ধতি তুলনামূলকভাবে কম আসে। আমরা আসলে দুইটাই শিখবো ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব হচ্ছে পরোক্ষ পদ্ধতি নিয়ে। এখন এই পদ্ধতির কিছু ফর্মুলা আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো তোমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে যে খাতা কলম সাথে থাকলে খাতা কলম নিয়ে বসো, খাতার মধ্যে লিখে নিতে হবে বিষয়গুলো। আর এই বোর্ডে দেখা যায় যে অ্যাকাউন্টিং এর অঙ্কগুলো বেসিক্যালি বড় বড় হয়, যার কারণে বোর্ডে লেখার পরে হয়তো মুছে দিতে হবে। এই জন্য তোমরা খাতা নিয়ে আমি যখন লিখবো দ্রুত লিখে ফেলবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে নগদ প্রবাহ বিবরণীতে কয়টা পদ্ধতি? দুই ধরনের পদ্ধতি, এক হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এবং দুই নাম্বার হচ্ছে পরোক্ষ পদ্ধতি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে পরোক্ষ পদ্ধতি নিয়ে, ইনডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করব। এখন পরোক্ষ পদ্ধতিতে 3 ধরনের কার্য সম্পাদন করতে হয়। পরোক্ষ পদ্ধতিতে কয় ধরনের কার্য সম্পাদন করতে হয়? 3 ধরনের। এক নাম্বার হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে এক নাম্বার কাজ আমাদের হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা এখানে কি করব এই চিন্তা পরে করি, আগে আমাদের শেখা দরকার যে আসলে জানা দরকার যে কি কি কাজ করতে হবে আমাদেরকে। দুই নাম্বার হচ্ছে এটা হচ্ছে যে পরিচালন কার্যক্রম থেকে, আমরা যদি বাংলায় লিখি সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। মানে আমরা সংক্ষেপে যদি চিন্তা করি যে প্রথম কাজটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথম কাজটা কি? অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে প্রথম কাজের নাম কি? অপারেটিং অ্যাক্টিভিটিস। তার মানে বাংলায় যদি আমরা বলি এটার নাম হবে পরিচালন কার্যক্রম। তাহলে আমাদের ফার্স্ট ধাপ হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, এবং অপারেটিং অ্যাক্টিভিটিসের বাংলা অর্থ হচ্ছে পরিচালন কার্যক্রম। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, কারণ হচ্ছে যে আমি তোমাদের প্রয়োজনেই ক্লাসগুলো নিয়ে থাকি। এখানে যদি খুব কম মানুষজন জয়েন করে তাহলে দেখা যায় যে
তোমরাও ক্লাস করে, তোমাদেরও ক্লাস করতে ভালো লাগবে না, আর আমার ক্লাস নিয়েও মজা লাগবে না, ভালো লাগবে না। এই জন্য একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, বিশেষ করে এইচএসসি ক্যান্ডিডেটস বা এইচএসসি ফার্স্ট ইয়ার, অথবা যারা অনার্সে পড়ে, অথবা যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবে, সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও আর শেয়ার করো, যদি সম্ভব হয় শেয়ার করো। তাহলে পরোক্ষ পদ্ধতি হচ্ছে ইনডিরেক্ট মেথড। এখানে আমাদের কার্যক্রম হচ্ছে তিনটা। নাম্বার 1 হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন কার্যক্রম। নাম্বার 2 হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম। বাংলায়ও লিখে দিচ্ছি, যাদের জন্য, যাদের বাংলা প্রয়োজন তারা বাংলায় লিখে নিবা, আর যাদের ইংরেজি প্রয়োজন তারা ইংরেজিতে লিখে নিবা। আর নাম্বার 3 হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম। আমাদেরকে মূলত এই তিনটা কাজ করতে হবে। অঙ্ক খুবই ইজি অঙ্ক। আমাদের ফার্স্ট কাজ হলো এই তিনটা নিয়ম কি কি কাজ করতে হবে, এবং নেক্সট কাজ হচ্ছে যে কোন আইটেমে, কোন কার্যক্রমে কোন কোন আইটেম যাবে, এই বিষয়গুলো জানা, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে ইনডিরেক্ট মেথডে আমাদের কয়টা কার্যক্রম, কয়টা ওয়ার্কিং এর কাজ করতে হবে? তিনটা। 1 নাম্বার হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, 2 নাম্বার হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এবং 3 নাম্বার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস এর মানে কি? পরিচালন কার্যক্রম। ইনভেস্টিং হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, আর 3 নাম্বার হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। এখন আমাদের জানতে হবে যেটা, যে অপারেটিং অ্যাক্টিভিটিস এর উপাদানগুলো কি কি, এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর উপাদান কি কি, এবং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এর উপাদান কি কি। তো এটা আমি আশা করি যে তোমাদের উঠানো শেষ। আবার বলছি, দেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদেরকে 2 ধরনের অঙ্ক শিখতে হবে। 1 নাম্বার অঙ্ক হচ্ছে ডিরেক্ট মেথড, আর 2 নাম্বার অঙ্ক হচ্ছে ইনডিরেক্ট মেথড। 2 নাম্বার নিয়ম ডিরেক্ট মেথড এবং ইনডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডে হচ্ছে ইনডিরেক্ট মেথড হচ্ছে পরোক্ষ পদ্ধতি, আর ডিরেক্ট মেথড হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতি এবং প্রত্যক্ষ পদ্ধতি, 2 পদ্ধতিতেই 3 ধরনের কাজ করতে হয়। 3 ধরনের কাজ। 1 নাম্বার কি বললাম? 1 নাম্বার হচ্ছে অপারেটিং, 2 নাম্বার হচ্ছে ইনভেস্টিং। অপারেটিং, ইনভেস্টিং, এবং 3 নাম্বার হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। অপারেটিং, ইনভেস্টিং এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এখন আমরা কম্পোনেন্ট বা উপাদানগুলো শিখব। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর উপাদান হচ্ছে ফিক্সড অ্যাসেট মানে স্থায়ী সম্পদ, আর হচ্ছে ফিক্সড অ্যাসেট সেলস স্থায়ী সম্পত্তি বিক্রয়, আর হচ্ছে ফিক্সড অ্যাসেট পারচেজ। ফিক্সড অ্যাসেট পারচেজ মানে স্থায়ী সম্পত্তি ক্রয়। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকেই কোশ্চিন আসছে। সেটা হচ্ছে যে নিম্নের কোনটি বিনিয়োগ কার্যক্রমের উপাদান, নিম্নের কোনটি বিনিয়োগ কার্যক্রমের উপাদান। কোশ্চিনের অপশনে ছিল বেতন, এরপরে হচ্ছে ভাড়া, এরপরে হচ্ছে আসবাবপত্র, এরপরে হচ্ছে উপরে সবগুলো। আবার বলছি, দেখো ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে কোন উপাদানগুলো যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে যাবে হচ্ছে ফিক্সড অ্যাসেট সেলস এবং ফিক্সড অ্যাসেট পারচেজ। আমরা যদি ফিক্সড অ্যাসেট সেলস করি, লক্ষ্য করো যে ফিক্সড অ্যাসেট যদি আমরা সেলস করি, আমাদের ক্যাশ ইনক্রিজ হবে না ক্যাশ ডিক্রিজ হবে? আমাদের কিন্তু টপিকস এর নামই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তার মানে আমরা যদি ফিক্সড অ্যাসেট আমরা যদি সেলস করি, আমাদের ক্যাশ ইনক্রিজ হবে, তার মানে যোগ হবে। আর ফিক্সড অ্যাসেট পারচেজ করলে আমাদের ক্যাশ ডিক্রিজ হবে, তার মানে বিয়োগ হবে। তার মানে আমরা যত ধরনের স্থায়ী সম্পত্তি বিক্রি করব ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে, আমরা সেটা কি করব? যোগ করব। এবং যত ধরনের স্থায়ী সম্পত্তি আমরা ক্রয় করব, আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে সেটা বিয়োগ করব। সোজা কথা, সম্পত্তি, স্থায়ী কোনো সম্পদ বিক্রয় করে যদি আমাদের টাকা আসে তখন যোগ করব, আর আমাদের যদি টাকা যায় আমরা তখন সেটা বিয়োগ করব। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে আমরা স্থায়ী সম্পদ বিক্রয় করে যদি টাকা গ্রহণ করি তাহলে যোগ করব, আর যদি টাকা আমরা প্রদান করি তাহলে বিয়োগ করব। তো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা হচ্ছে
ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চিনটা আসছে সেটা হচ্ছে যে নিম্নের কোনটি বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের অন্তর্ভুক্ত? বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের উপাদান। তাহলে তোমরা একটু দ্রুত দ্রুত আনসার করো, দেখি আনসার কোনটা হবে। বেতন হবে, ভাড়া হবে, আসবাবপত্র হবে, নাকি সবগুলো হবে? আমি আবার বলছি যে বিনিয়োগ কার্যক্রমের উপাদান হচ্ছে স্থায়ী সম্পদ, শুধুমাত্র স্থায়ী সম্পদ, এখানে অন্য কোনো উপাদান এখানে আসবে না। তাহলে এখানে বেতন, ভাড়া, আসবাবপত্র, উপরের সবগুলো। তাহলে কোনটা আনসার হবে? এখানে হচ্ছে যেটা স্থায়ী সম্পদ সেটাই আনসার হবে। তোমরা দ্রুত আনসার করো, আনসার করে একটু কনফার্ম করো যে কোনটা আনসার হবে।